হ্যালো এই আইডি দিয়েছে স্ক্রিন শেয়ার ওকে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ Yes, sir. আচ্ছা আচ্ছা আমি একটা ওয়েবসাইট আছে PDA জামান / PDA জামান / PGR www.pdajaman /PGR তো এখানে আমি কিন্তু PDA www.pdajaman.P for professor, D for doctor, A for Arifuzzaman, actually pdajaman.com/PGR মানে প্লান্ট জেনেটিক রিসোর্স। এখানে গেলে তোমাদের লেভেল 4 সেমিস্টার 2 এর জন্য যে প্লান্ট জেনেটিক রিসোর্সে আমার যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর একটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে প্লান্ট জেনেটিক রিসোর্সের ক্লাসিফিকেশন গুলো আছে, এখানে প্লান্ট জেনেটিক কনজারভেশন এগুলোর এই মেথড গুলোর সম্বন্ধে ডিসক্রিপশন দেওয়া আছে। তারপরে আছে যে জেনেটিক ভালনারেবিলিটি কি, ডাইভার্সিটি কি, হ্যাঁ, তো কজ গুলো কি কি, তো এক্সিটু ইনসিটু কনজারভেশন এগুলো আমি সম্ভবত ক্লাসে পড়িয়েছি আর কি। হ্যাঁ, পিজিআর এক্সপ্লোরেশন ম্যানেজমেন্ট এটাও আছে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি বইয়ে যাও তো বইয়ে অনেক বেশি লেখা আছে। কেউ যদি নোটকে রিড করতে চাও, obviously you can go to the BDC more about this. So just I try to concise it because in the real exam you will get around 12 minutes to write a question. So that's why I tried myself to concise it so that the student can learn easily and can apply in the real exam. So এটা আসলে অনেক বড় ছিল, আমি এটা একটু কনসাইজ করেছি। হ্যাঁ, এটা তো তোমাদের সম্ভবত ম্যাথেরও আছে। অ্যাকচুয়ালি আমি এটাতে মানে এই ওয়েব ডেভেলপমেন্টে খুব ভালো এক্সপার্ট না, আমার এক স্টুডেন্ট করে দিয়েছিল। তারপরে আমি ট্রাই করছি, এটা আমার হাতে করা। তো তোমাদের প্র্যাকটিক্যালের কিছু মেটেরিয়ালও আছে, সেগুলো হয়তো আমি সামনে প্রিপারেশন নিয়ে আসলে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, তো আমি একটু চেক করে নিই প্রফেসর ভবেন্দ্র কোন বিশ্বাস স্যার কোথায় আছে, কি অবস্থায় আছে। হ্যাঁ, একটু দেখে নিই। তো খুব ভালো লাগতেছে এটা যে তোমরা হয়তো সিস্টেমটা শিখে গেছো, কারণ হচ্ছে তো তোমাদের আমি সেরকম নয়েজ পাচ্ছি না, যেগুলো পাচ্ছি ফ্রুটফুল কথাবার্তা গুলো পাচ্ছি যে তোমাদের এবং হ্যাঁ আদাব স্যার ওই ক্লাসে স্টুডেন্টরা এসে গেছে। আপনি স্যার দেরি হবে পড়াশোনা বিল্ডিং, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি কথা বলছি ততক্ষণ এদের সঙ্গে। ওকে স্যার, ওকে। তো স্যারের 5 মিনিট সময় লাগবে, এখন উনি পড়াশোনা বিল্ডিং এ আছে। হ্যাঁ, তো যাও একটু জেনে রাখি, কেউ কি আমাকে একটু বলতে পারবে যে আমি আসলে কতদূর পর্যন্ত পড়িয়েছিলাম, মনে আছে কিনা? আমি যেটাতে আছি বর্তমানে কনজারভেশনে আছি, এক্সিটু ইনসিটু কনজারভেশন। হ্যাঁ, আর পিজিআর এক্সপ্লোরেশন এন্ড ম্যানেজমেন্ট পর্যন্ত পড়াইছিলেন। ও নাইস, তার মানে এই চ্যাপ্টার যেটা ছিল এটা ডান আর কি, পিজিআর এক্সপ্লোরেশন এন্ড ম্যানেজমেন্ট। এই যে এক্সপ্লোরেশন এন্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা ডান। তো তোমরা ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছ পিডিএ, আবারও বলছি পিডিএ মানে প্রফেসর ডক্টর আরিফুজ্জামান, pdajaman.com/PGR
PGR, P for plant, G for genetic, R for resources, হ্যাঁ, দিয়ে তুমি সার্চ দিলে এই নোট গুলো পেয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই চ্যাপ্টার সম্বন্ধে। তাহলে আমাকে নতুন চ্যাপ্টার যেতে হবে। তো নতুন চ্যাপ্টার যেতে গেলে সেন্টার অফ অরিজিন, ডাইভার্সিটি এগুলো হয়নি, তাই না? সেন্টার অফ অরিজিন, সেন্টার অফ ডাইভার্সিটি, হ্যাঁ, এগুলো এটা হয়েছে, এই চ্যাপ্টার হয়েছে। তাহলে কনজারভেশন ইনস্টিটিউট, ওকে। আসলে বাংলাদেশে এখন যেটা চলতেছে সেটা হচ্ছে যে নেটওয়ার্কের একটু প্রবলেম চলতেছে। তোমরা জানো যে ফাইবার কেবল, ফাইবার স্যার মাঝে মাঝে ভালোই প্রবলেম করে, কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমার তোমার কি বলে হচ্ছে পটুখালীর দিকে, সেখানে সাগরের তলদেশ দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে ফাইবার কিছু কেটে গেছে, যার ফলে আমাদের দেশে ইন্টারনেটের এখন একটু সমস্যা তৈরি হচ্ছে আর কি। এটা মোবাইল ফোনে হচ্ছে, মোবাইল নেটওয়ার্কে হচ্ছে যে ওয়াইফাই গুলো যেগুলো ইউজ করতেছি আমরা, ব্রডব্যান্ড যেগুলো ইউজ করতেছি, সেই ব্রডব্যান্ড এবং মোবাইল নেটওয়ার্ক দুটোতেই এই প্রবলেমটা দেখা দিচ্ছে। Plant, G for growth, genetic not growth, this sir, genetic, R for resources, Plant Genetic Research Institute. sir আপনি স্যার ওই যে বসে এটা চালু করে দেন, আপনি আমাকে আপনি ওকে। তো ভবেন স্যার এসে গেছে, ওনার কম্পিউটার ঠিকঠাক করতে কিছু সময় লাগবে, হয়তো 3-4 মিনিট সময় লাগবে। তো এই মুহূর্তে তোমাদেরকে আমি যেটা বলতেছিলাম আর কি, এই প্লান্ট জেনেটিক রিসোর্সের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট আছে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট আছে। তো ন্যাশনাল ইনস্টিটিউট গুলো তোমাদের নামগুলো জানা, আমাদের ভার্সিটির পাশেই একটা আছে, তাই না? সেটা নাম কি? বাংলাদেশ Wheat and Maize Research Institute, যেটা নরসিংপুর দিনাজপুরে, যেটা ডিল করে কি কি ক্রপ নিয়ে? Wheat and Maize, বার্লিও ডিল করে এরা, হ্যাঁ। তো এটা একটা। তারপরে তোমরা জানো যে BARI আছে, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। তারপরে BRI আছে, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এই দুটো জয়দেবপুরে অবস্থিত। এরা যেমন এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট যেটা, সেটা হচ্ছে ওয়েল সিড, পাল ক্রপ, ভেজিটেবল ক্রপস এগুলো নিয়ে ডিলস করে। আর রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা গাজীপুরে, জয়দেবপুরে, সেটা শুধুমাত্র রাইস নিয়ে কাজ করে। তারপরে BJRI, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, যেটা ঢাকায়, এটা জুট নিয়ে। তারপরে BSRI, বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট। এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটা আগে ছিল সুগার কেন, ঠিক আছে, এখন এটা নাম চেঞ্জ হয়ে গেছে সুগার ক্রপ, হ্যাঁ, সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, যেটা ঈশ্বরদীতে অবস্থিত। হ্যাঁ, এটা সুগার কেন বাদেও এটা আমরা একটা আর্টিফিশিয়াল সুইটেনার নেই, ডায়াবেটিস রোগীরা ইউজ করে, সেটা কি জানো? একটা গাছ আছে, প্লান্ট আছে, সুগার বিট স্যার, সুগার বিট, সেটা না, স্টেভিয়া নেওয়া হয়, স্টেভিয়া, হ্যাঁ, আর্টিফিশিয়াল সুইটেনার, সেই স্টেভিয়াও নিয়ে ওরা কাজ করতেছে। তারপরে বাংলাদেশ BTRI, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, যেটা টি নিয়ে সিলেটে অবস্থিত। তারপর BFRI, বাংলাদেশ ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, চিটাগাঙ্গে, এটা হচ্ছে ফরেস্ট স্পেশালি ব্যাম্বু নিয়ে কাজ করে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বেশ কিছু আছে, ইরি, সিআট, সিমিট, সিআইপি, ইকার্ডা, ইকরিসাত, আইআইটিএ, এভিআরডিসি, ওয়ার্ডা, আইবিপিজিআর। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বোর্ড ফর প্লান্ট জেনেটিক রিসোর্সেস, যেটা হচ্ছে ইটালি রোমে অবস্থিত। এটা সব প্রোক হ্যান্ডেল করে। তো যেহেতু ভবেন স্যার ক্লাস, এক্সকিউজ মি, আজকে কি একটা ঝামেলায় পড়ে গেছি, এখানে কথা বলা যাবে না। হ্যালো, আমি তাহলে সবাইকে মিট করে দিতে বাধ্য হব। হ্যাঁ, তো স্যার ওটা না করলে হবে না, মিউট করে দিতে হবে বাধ্যতামূলক, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ। আমি দেখি মিউট করে দিতে হবে। এই একটা জিনিস দেখ, করেন স্যার, যা ইচ্ছে তাই করেন। হ্যাঁ, মিউট করবই তো, এই তো আর কি। না মিউট করে রাখছি, না মিট করিনি এখনো, মিট করিনি। তোমাকে শুনতে আমি এই যে মানে আমি না, আমার এটা আইডি আসবে কেন, যেমন সবার আইডি দেখেন। ওটা তাহলে সেটিং এ যা, সেটিং এ যা, সেটিং করে থেকে যাও। এটা তো আমিও বুঝতেছি। এই রাব্বি এত কথা বলছিস কি জন্য? তোমাদের একজনকে হোস্ট বানিয়ে দেই। এই ইয়াকে মানে তোমাদের কে আছো, শাওন বা হাসান, কে আছো, কি নামে আছে একটু বলো। স্যার মেহেদি হাসান, শাওন আর হ্যাঁ, ওর নামে কি 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 নামে দেওয়া আছে? এটা তো ইয়াসিন। মেহেদিটা কি নামে আছে? কথা বলো কে? ওকে বানাই দে। কথা কে বললো? স্যার ওর হচ্ছে, তোমার নাম কি? হ্যালো, তোমার নাম কি? তুমি যে কথা বলতেছো তোমার নাম কি? তোমাকে কোচ বানাই দেবো, সমস্যা নেই। জিনা স্যার, জিনা সালোয়ার। আমি হব না স্যার, জিনা সালোয়ার। স্যার বাবরকে বানায়। তৌফিকুর রহমান হৃদয় এই বিষয়ে অভিজ্ঞ। তৌফিকুর রহমান হৃদয় স্যার এই বিষয়ে এক্সপার্ট। আরে এ তৌফিকুর রহমান না স্যার, না স্যার জিন, এই তাওহীদ স্যার, তাওহীদ ভালো পারে স্যার এগুলা কাজ। তাওহীদ ভালো পারে স্যার, 133 স্যার র্যান্ডমলি দেন স্যার, সবাই ভালো পারে। 142 এগুলো বানাই দিলাম। আচ্ছা, এটা সমস্যা নেই, এটা থাকবে, একাধিক থাকলে সমস্যা নেই। হ্যাঁ, আমি কোচ বানাই দিলাম জিনাকে, তৌফিকুরকে। Last class we discussed about the production of hybrid rice by 3-line system, A line, B line, R. A line or CMS line, which is called male sterile line, due to presence of gene in the mitochondria of rice. You know better. Today our discussion about the process of minimum hybrid seed through this technique. There are 3 lines: A line, B line, R line. A into B product is A. A into A product is F1, that is hybrid. In our country, you know, the hybrid development program is a great task to the nation. Most of the cases, we are importing the parental lines from India, China, Vietnam, Thailand to produce hybrid in our local condition. You have 2 ways. If you want to produce hybrid directly, then you must import A line and R line. But if you maintain the A line, then you need 3 lines: A line, B line, and R line. Hello, আপনারা শুনতে পারতেছেন আমার কথা? হ্যালো, জি স্যার, জি স্যার, শোনা যাচ্ছে স্যার, বলেন। আমি যে ফালাই দিলাম আমার কানেরটা, এটা ভালো লাগে না, আমি অত যা হোক। এখন আমি বাংলাদেশে তোমরা যারা হাইব্রিড রাইসের উপরে কাজ করবে ইন ফিউচার, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে তুমি কোন লাইনে যাবা। আদার 2 লাইন এ না, ডাইরেক্ট প্রোডাকশন, A into R equal to F1.
or A into B equal to A line, then A line cross with the R line produce the F1 line. So you can import 3 lines, A line, B line, and R line. Or in emergency case, you can import only A line and R line. Development of the parental lines for hybrid production is very tough in our country. Still, it is under investigation. So we are practicing the parental lines developed by foreign countries, China, India, Vietnam, etc. Now the pure plot. There are two. মিউট করে রাখছে না আচ্ছা দেন না এই যে মিউট ঠিক আছে না ঠিক আছে এ রাব্বি ভংসং এত কথা বলিস কেন চলে না now A line into R, it is a F1 hybrid, and A into B, it is A line. So this A line is used for hybrid production. A into B, your ratio in our Bangladesh, in most of the cases, 4:2. That means 2 line. কিভাবে থাকে এই নাকি কারণ দিয়ে না কারেন্ট অফ করলাম আর স্ক্রিন কথা বলেন এটা কই এটা নাকি হ্যাঁ স্পিকার আপনি কথা বলেন স্যার হ্যাঁ ওইটা একটু বড় করে নিলে স্পিকার ঠিক আছে এটা শোনা যাচ্ছে হ্যালো শুনতে পাচ্ছ এটা কানেক্টে থাকে না জি স্যার শোনা যায় তা কালে এটাই ভালো এটা তো কি হয়েছে স্যার দাঁড়াও বাংলাদেশ 4 লাইন এ পরে 2 লাইন বি আবার 4 লাইন এ 2 লাইন বি অথবা যখন তুমি এ ইনটু আর করবা তখন 4 লাইন এ লাইন 2 লাইন আর লাইন বিকজ এ ইনটু আর F1 A into B A line. এটা তোমাদের কাছে ক্লিয়ার এখন দুইটা সমস্যা বাংলাদেশে আছে সারা ওয়ার্ল্ডে আছে হাইব্রিড রাইসে একটা হচ্ছে PER পেনিক্যাল এক্সারশন রেট বা এক্সারশন রেট PER আর হচ্ছে OCR আউট ক্রসিং রেট এই দুইটাই কিন্তু এই লাইনের ক্ষেত্রে নট বি লাইন আর আর লাইন দুইটা টার্ম বলছি একটা হচ্ছে PER পেনিক্যাল এক্সারশন রেট আর OCR আউট ক্রসিং রেট তোমরা জানো গত ক্লাসে পড়াইছি যে রাইসের এই লাইনের পেনিক্যাল কিন্তু 1/3 বাড়ায় আর 2/3 উইল রিমেইন উইথিন দ্য ফ্ল্যাগ লিভ শীট একটা দানা একটা পেনিক্যালে যদি 150 দানা থাকে স্পাইকলেট থাকে তার 100ই থাকে ফ্ল্যাগ লিভ শীটের ভিতরে আর 50টা শুধু বাড়ে আসে 50টা আবার স্টেরাইল যদি পলিনেশন হয় সেখান থেকে তোমার সিড হবে কাজেই পেনিক্যাল যত এক্সারশন হবে তত আউট ক্রসিংটা বাড়বে পেনিক্যাল এক্সারশন রেটের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে লেংথ অফ দ্য এক্সার্টেড পেনিক্যাল ডিভাইডেড বাই টোটাল লেংথ অফ দ্য পেনিক্যাল ইনটু 100 কি বুঝছো মানে length of the exerted panicle কতটুকু panicle exert হইলো from the flag leaf divided by total length of the panicle into 100 বাংলাদেশে আমি কোশ্চেন করতেছি যদি একটা panicle 10 সেন্টিমিটার exerted হয় এবং তার যদি টোটাল লেংথ হয় 100 সেন্টিমিটার তাহলে panicle exertion rate কত 10%? থ্যাংক ইউ ওরা ভুলে যাও না করোনার ভিতরে এরকম তা বাংলাদেশে এই যে পেনিক্যাল এক্সারশন রেট ম্যাক্সিমাম 30% তাহলে আমার 70% পেনিক্যাল স্পাইক রেট উইল রিমেইন ইন দ্য ফ্ল্যাগ লিভ শীট দ্যাট উইল নট পলিনেট বাই দ্য pollens of A line or B line. This is a great problem. Number 2, out crossing rate.
এ লাইনের বি আমি কিন্তু বলতেছি আউটক্রসিং হচ্ছে ওই সেম একটা পেনিকেলে যতগুলো স্পাইকলেট আছে তার কতগুলো স্পাইকলেট ফার্টাইল হইল এই যে রেশিও that is the number of fertile gains divided by total number of spikelet into 100 is equal to outcrossing rate. Outcrossing rate Bangladesh is not higher than 20%. তাহলে কি সমস্যা দেখো আমাদের পেনিকেল এক্সারশনও 30% এর বেশি না আবার আউটক্রসিং রেটও 20% এর বেশি না এখান থেকে তুমি হাইব্রিড প্রোডাকশন কেমনে পাবা মানে হাইব্রিড সিড পাইতে গেলে যে ল্যাবোরিয়াস এবং এটা যে এক্সপেন্সিভ এখান থেকে বোঝা যাচ্ছে নর্মাল রাইসের মতো না তো পিআর এবং ওসিআর আমাদের যদি বাড়ানো যায় তাহলে আমরা হাইব্রিড রাইস টেকনোলজিটা আমরা অ্যাপ্লাই করতে পারি সেই জন্য আমরা কিছু টেকনিক আমরা বর্তমানে ব্যবহার করতেছি যে পিআর পেনিক্যাল এক্সারশন রেট এটা কেমনে বাই করবা বাড়াবা কোন পথ জানা আছে যে একটা পেনিক্যাল তোমার ফ্ল্যাগলিপ শীতের ভিতরে 70% রয়ে গেছে সেটাকে 100% কেমনে আনবা এট দি টাইম অফ ফ্লাওয়ারিং কোশ্চেন আমি উত্তর চাচ্ছি না যদি তুমি অ্যাপ্লাই করো GA3 জিবারেলিক অ্যাসিড or gibberellin GA3 at the rate of 300 to 400 ppm per hectare per hectare যদি 300 থেকে 400 ppm তুমি অ্যাপ্লাই করো then all the spikelet will come out from the flag leaf sheet in this case penicle exertion rate will be minimum 80% তাহলে যেখানে penicle exertion rate মাত্র 30% after application of gibberellic acid or gibberellin at the rate of 300 to 400 ppm per hectare you can increase the PER 80%, 90%, not 100%. এই জন্য বাংলাদেশে যারা হাইব্রিড রাইস প্রোডাকশন করতেছে বিভিন্ন এনজিও ইভেন বিরি different scientists have come in our country as an expert because they know when they will apply the GA3 in every stage of the crop growth at flowering stage. কখন GA3 দিতে হবে কয়বার দিতে হবে কতদিন ইন্টারভ্যালে দিতে হবে to get maximum PER this is decided by the expert scientists have come from China বহু scientists Bangladesh around 10,000 scientists are working here on hybrid rice technology direct or indirect ways কাজে PER তোমাকে অবশ্যই ইনক্রিজ করতে হবে if you want to increase the hybrid seed technology beneficial or lost cost production of hybrid তাহলে একটাই পথ খোলা আছে application of GA3 just at the time of flowering যখনই গাছে ফুল আসবে এই লাইনে তখন তোমাকে স্প্রে করতে হবে রেট হচ্ছে 300 থেকে 400 ppm per hectare তাহলে you will get maximum PER টা তোমাদের বলা হয়েছে যে একটা পেনিকেলের কতটুকু বেরিয়ে আসলো ফ্ল্যাগলিপ শীট থেকে তাকে বলা হলো PER total length of the exerted penicle by মানে length of the exerted penicle by total length of the penicle into 100 যেটা বাংলাদেশে 30% এর বেশি না কাজে এখানে তোমাকে অবশ্যই GA3 বাড়াইতে হবে বা অ্যাপ্লাই করতে হবে at the rate of 300 to 400 ppm per hectare আচ্ছা PER বাড়ালো মানে তুমি GA3 মাঠে দিয়ে দিলা তোমার সমস্ত পেনিকেল গুলো বেরিয়ে গেছে তখন তোমার আর এই লাইনের বি লাইন আর লাইন মোটামুটি সেম যেহেতু আর ফ্ল্যাগলিপ শীতের ভিতরে কোনো পেনিকেলের কোনো অংশ নাই বিকজ ইউ অ্যাপ্লাই দ্য GA3 অ্যাপ্রোপ্রিয়েট টাইম অ্যাপ্রোপ্রিয়েট ডোজ তবে এখানে অবশ্যই তোমাকে লক্ষ্য করতে হবে অ্যান্থেসিস পিরিয়ড at the before anthesis you know better anthesis means process of flowering of spikelet যখন যে প্রসেসে ফ্লাওয়ারিংটা ওপেন হয় স্প্লাইকটা ফেটে যায় কাজে অ্যান্থেসিসের পূর্বে তোমাকে দিতে হবে before starting of anthesis you must apply the GA3 at the rate of 300 to 400 ppm per hectare আচ্ছা তুমি তাহলে পেনিকেলটা বেরিয়ে গেলা যে পেনিকেলটা আটকায় ছিল মায়ের গর্ভে ছিল গর্ভাবস্থায় ফ্ল্যাগলিপ শীতে ছিল এবং ইন্টারেস্টিং যখন ফিল্ডে যাবা দেখবে যে
অল্প একটু পেনিকেল বাড়াই আছে আর নিচে আমাদের মানে প্রেগনেন্ট মতো আর কি ফ্ল্যাগলিক শীটটা এরকম ফুলে আছে, তার মানে সয়লাভ হয়েছে, মানে ওখানে আটকে আছে, পেনিকেলের বিশাল অংশ আটকে আছে। যখন দিয়ে 3 দিবে তখন ওটা আউট হয়ে আসবে। এখন আউট ক্রসিং রেট আমাদের দেশে বেশি নয়, নাম্বার অফ ফার্টাইল গেইনস পার পেনিকেল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্পাইকলেট পার পেনিকেল। 100 যদি দানা থাকে একটা পেনিকেলে, 100 স্পাইকলেট আছে, সেখানে যদি মোটামুটি 15টা পাওয়া যায়, ফার্টাইল গেইন পাওয়া যায়, তাহলে আউট ক্রসিং রেট হলো 15%। এটা তো ক্লিয়ার যে নাম্বার অফ ফার্টাইল গেইনস 15 আর টোটাল নাম্বার অফ গেইন ইন দ্য স্পাইকলেট, মানে স্পাইকলেট ইন দ্য পেনিকেল 100 into 100, 15%। 150 এইভাবে বাই করবা। আউট ক্রসিং রেটটা বাড়ানোর জন্য যত প্রকার কাজ আমাদের সায়েন্টিস্টরা ফিল্ড লেভেলে করতেছে, রাত দিন পরিশ্রম করতেছে। প্রথম হচ্ছে আমি কিন্তু নতুন একটা জিনিস আজকে শেখাবো, কাল রাত্রে পড়ছি, ইন্টারেস্টিং এবং এটা ইফেক্টিভ, এটা প্রমাণ হয়েছে, যেহেতু নতুন কিছু দেয় প্রতিটা লেভেলে যতদিন চাকরি করি। সিনক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং, synchronization of flowering, synchronization, synchronization of flowering। তোমরা তো ভালো জানো যে synchronization of flowering বানামটা সিনক্রোনাইজ করা, যেন এ লাইন এবং আর লাইন কিংবা এ লাইন এবং বি লাইনের স্টিক বা রিসিপটিভ এবং পলেন গ্রেইন ফার্টাইল বা ভায়াবল একই সময়, মানে ফ্লাওয়ারিং টাইমটা যেন এ লাইন বি লাইন, এ লাইন আর লাইন একই সময় হয়, বিশেষ করে এ এবং আর লাইনের ক্ষেত্রে আমি যদি বলি, কারণ এ ইন্টু আর ইকুয়াল টু হাইব্রিড, F1 হাইব্রিড। কাজেই তোমাকে এই সিনক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং বিশাল একটা প্রবলেম ইন হাইব্রিড প্রোডাকশন ইন বাংলাদেশ। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, বাবু বলো তো হাইব্রিড রাইস প্রোডাকশনের সবচেয়ে বড় সমস্যা কি, উইদাউট এনি হেজিটেশন ইউ উইল সে great problem is the difference in flowering between A line, R line or A line or B line. Synchronization হচ্ছে না। আমরা ওই যে রূপবান যাত্রা গান শুনছি, দাইমা গো 12 দিনকের শিশুর সাথে আমায় দিলে বিয়ে গো, গান শুনতাম আর কি, তাদের বলতেছে রূপবান। তাহলে কোথায় 12 দিনকার শিশু রহিম আর রূপবান তো সেই যুবতী কন্যা, তখন সিনক্রোনাইজেশন হয় নাই, আবেগ তৈরি হয়েছে। ধানের ক্ষেত্রে সেরকম এ লাইন আর লাইন, এ লাইন বি লাইন একই সময় ফুল ফোটে না। একই সময় যদি ফুল না ফোটে তাহলে কেমনে করে পলিনেশন হবে? কারণ ধানের পেনিকেল অফ স্পাইকলেটের পেনিকেলের পলেন গ্রেন গুলো ম্যাক্সিমাম বলা যায় যে 1 থেকে 3 দিন থাকে, তোমার হলো এটা 72 ঘন্টার বেশি ওটা থাকে না, ফাটাই থাকে না, ডেড হয়ে যায়, ড্রাই হয়ে যায়। কাজে তোমাকে 3 দিনের ভিতরে অবশ্যই, যখন অ্যান্থেসিসের পরে, আফটার অ্যান্থেসিস দ্যাট ইজ ফ্লাওয়ারিং অফ স্পাইকলেট, ইউ মাস্ট allow pollination, otherwise the pollen grains will dry and dead. So to avoid such type of problem, you must synchronize between A line and R line to produce hybrid seed. Synchronization of flowering এটা বিশাল একটা ইস্যু। এটা সিনক্রোনাইজ চায়না থেকে যখন তোমরা এ লাইন, এবং দেখলাম আমাদের বাংলাদেশে অনেক হেভি পপুলেটেড কান্ট্রি, আমাদের পপুলেশন ডেনসিটি অনেক হাই, আমাদের বি লাইন দরকার নাই। বি লাইন যদি তারা যাই দেবে প্রতি বছরই, আমরা এ লাইন এবং আর লাইন আনলাম, ফিল্ডে লাগাইলাম, 4 লাইন এ লাইন, 4 লাইন 2 লাইন আর লাইন, আবার 4 লাইন এ 2 লাইন আর, কিন্তু এই আর মানেই তো হলো আমার F1। এখন এ এবং আর লাগাইলাম, লাগানোর পরে দেখা গেল যে 65 দিন যখন চারার বয়স হয়েছে, তখন আর লাইনের সব ফুল চলে আসছে, আর এখনো এ লাইনের ফ্লাওয়ারিং আসেই নাই। 70-75 দিন পরে হয়তো দেখা যাচ্ছে ফুল আসা শুরু করছে। তাহলে আর লাইনে ফুল আসলো আফটার 65 days of transplanting, এ লাইনে আসলো 75 days after transplanting, গ্যাপ ইন্টারভ্যাল হচ্ছে 10 days। It is a great problem of pollination. So you should apply some technique to synchronize flowering between A line and R line. This is called synchronization of flowering to produce hybrid seed. Synchronization করার জন্য তুমি কি করবা? Starting at the beginning, seed bed চায়নারা বলে দেবে যে আপনার আর লাইন কিন্তু 10 দিন আগে আসবে, এ লাইন 10 দিন পরে ফুল আসবে। তখন সিড বেডে তুমি কি করবা?
কোন লাইনটা আগে লাগাবা, এ লাইন আর আর লাইন? এ লাইন আগে লাগাতে হবে, মানে এ লাইন আগে লাগাইতে হবে যে এ লাইনের ফুলটা অনেক 10 দিন পরে আসে, 10 দিন পরে, 10 দিন আগেই তোমাকে সিট বেটে ওইটাকে সই করতে হবে। তারপরে আবার ট্রান্সপ্ল্যান্টিং 10 দিন আগে পরে হবে, তারপরে তোমাকে ফিল্ডে দিয়ে তোমাকে এআরআর এইভাবে সিনক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং হতে পারে। কিন্তু চায়নাদের আবহাওয়া আর আমাদের আবহাওয়া কিন্তু গালফ অফ ডিফারেন্স, ওয়েদার কন্ডিশন, ক্লাইমেটিক কন্ডিশন, their report is not 100% applicable in our local condition. Due to wind direction, wind velocity, weather condition, temperature, rainfall, the duration, that is the interval between a line, are not same as reported by the China or India. So you should determine the interval or gap between flowering of a line and a line in your local condition. এই জন্য তোমরা যারা কেউ যদি হাইব্রিড রাইসে কাজ করো, সায়েন্টিস্টে কি করে, জাস্ট আফটার ইম্পোর্ট অফ হাইব্রিড সিড এ লাইন আর লাইন, দে গ্রো দ্য সিড ইন দেয়ার সিড বেড ইন ফ্রন্ট অফ হিজ রেসিডেন্স, তা বাসার সামনে লাগায়, বিফোর গোয়িং টু অপারেশন ইন দ্য ফিল্ড কন্ডিশন টু স্টাডি দ্য difference between flowering of a line and R line first. Then they will apply the technique in the field condition. আগে তারা যাচাই করে নেয় যে আসলে রিয়েল গ্যাপটাকে 7 days বলতেছে সায়েন্টিস্ট রিপোর্ট গিভেন বাই চায়না আর ইন্ডিয়া, from where you have imported a line and R line, but in a local condition maybe 10 days, maybe 7 days, maybe 3 days, that you will determine before going to start your hybrid rice feeding program. কাজে এইভাবে ইন্টারভেল তোমাকে করতে হবে যে প্রথম যদি এ লাইন 10 দিন পরে ফ্লাওয়ারিং হয় তাহলে 10 দিন আগে সিড বেটে দিতে হবে এবং 10 দিন পরে দিতে হবে আর লাইন, তারপরে ট্রান্সপ্ল্যান্টিং ওইভাবে 10 দিন আগে পরে দিতে হবে, দেওয়ার পরে তোমার একই সময় ফ্লাওয়ারিং হবে এ লাইন এবং আর লাইন, তাহলে হয়তো সিনক্রোনাইজেশন হতে পারে, এই একটা চান্স। মানে determine the interval between the transplanting of a line and R line for synchronization of flowering between two lines. Same as A and B line. যদি A line by your experience, the first step হচ্ছে যে আপনার ইন্টারভেলটা কিরকম হবে, গ্যাপটা কিরকম, এটা তোমাকে ডিটারমাইন করতে হবে সিনক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং এর জন্য। ফিল্ড লেভেল আমি সকালে দেখলাম ইন্ডিয়ান সায়েন্টিস্টরা খুব ভালো ফলো করতেছে। অনেক সময় তোমার দেখা যাচ্ছে যে সিড বেডে দেওয়ার পরেই, এটা কিন্তু নতুন একদম নিউ নলেজ ইন বাংলাদেশ মনে হয় তোমাদের জন্য। ধান কিন্তু যখন সিড বেড থেকে বাড়ায় তখন কিন্তু শুরু হয়ে বাড়ায় সিডলিংটা, তারপরে 2টা পাতা বাড়ায় এরকম করে 2 লিভস, থার্ড লিভ যখন বাড়াবে 3 লিভস আর কি, দেখবে যে এ লাইন এবং আর লাইনে 3 লিভস স্টেজ একই দিনে আপনার সোয়িং করলেও দেখা গেল যে 20 দিন পরে আর লাইনের 3টে পাতা হয়েছে আর 25 দিন পরে এই লাইনে 3টে পাতা হয়েছে, তাহলে গ্যাপ কত দিন? 5 দিন। 3 লিভ স্টেজ, যখনই 3 লিভ স্টেজ হবে আর লাইনের 20 দিন পরে আর এ লাইনের 25 দিন পরে, তার মানে তুমি এটা অ্যাসিউম করতে পারো the difference between flowering of A line R line may be 5 days. বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কথাটা সবসময় সত্য নয়। আমি গাছের পাতার সংখ্যা দেখেই বলবো 3 লিভ স্টেজে, যার 3 লিভ স্টেজ আগে আসছে তার ফ্লাওয়ারিংটা আগে হবে, এবং যে কয়দিন পরে 3 লিভ স্টেজ আসছে এ লাইনে তার ফ্লাওয়ারিংটা ততদিন পরে হবে। এটা কিন্তু ভালো একটা তথ্য। তোমার এত ফ্লাওয়ারিং এ অত দূর যাওয়া দরকার নাই, কবে ফুল গাছে লাগাবা, মাঠে লাগাবা, তারপরে ফুল আসবে, তারপরে সিনক্রোনাইজেশন করবা, আগেই তুমি 2টা 10টা চারা ল্যাবরেটরিতে কাজ করতে হবে। এটা ল্যাবরেটরিতে পেটি দিচ্ছে, তোমাকে লাগাইলা এ লাইন সিড এবং বি লাইন সিড, তাজুলকে বললা যে তাজুল এটা তুমি জানলার কাছে রেখে দাও, 20 দিন পরে দেখলা বা 15 দিন পরে দেখলে যে আর লাইনে 3টে পাতা হয়েছে, এ লাইনে এখন 3টে পাতা আসে নাই, আবার 21 দিন 22 দিন 23 দিন 24 দিন পরে দেখলে যে না 3টে পাতা দেখা যাচ্ছে এ লাইনে। দ্যাট মিনস there is a difference 5 days of flowering between A line and R line. বিশাল সায়েন্টিস্ট হয়ে গেল আজকে।
যে ফ্লাওয়ারিং সিঙ্ক্রোনাইজেশনের জন্য সিডলিং দেখে বুঝতে পারবো যে আসলে কতটুকু ফিল্ড লেভেলে ফ্লাওয়ারিং ডিফারেন্স হতে পারে বিটুইন এ লাইন এন্ড আর লাইন। এইভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। চায়নাদের রিপোর্ট যাই থাক না কেন, ইন্ডিয়ানদের রিপোর্ট যাই থাক না কেন, এতে কিছু যায় আসে না। ওইটা একটা অ্যাজাম্পশন, কিন্তু লোকাল কন্ডিশনে লিপ কাউন্টিং বলা হয় এটা আর কি, 3 লিপ স্টেজ এটা করবা। তারপরেও তোমার তো আর লাইনের সমস্যা নাই রে বাবা, তোমার সমস্যা কোথায়? এ লাইনে। কারণ এই লাইন তৈরি করতে গেলে পরে A into B করতে হবে, সেখানে তোমার আউট ক্রসিং রেট কম, নট লেস দেন হায়ার দেন 20%। তারপরে পেনিক্যাল এক্সারশনটা 30% বেশি না। তোমার হাইব্রিড সিট মানে A into B তুমি এই লাইনের সিট পাবা খুবই কম। এটা খুব মানে আমাদের স্যারে, আমি যখন ময়মনসিংহে কাজ করছি, স্যার এখন অস্ট্রেলিয়া আছেন, এই লাইনের উনি ফিল্ডের সাথে গুনাইতে আমাকে দিয়ে, ভবেন গুনো তো এই লাইনের চারা কত আছে, শালার এমন পাজি, সরি স্যার প্রণাম করি, মানে এই হাজার হাজার চারা গোনা লাগে আমাদের গোনাইতো, স্যার এতগুলো আছে। আর একজন আবার কোনো ভুল হয়েছে, মানে একটা চারা এই লাইনে নষ্ট করা যাবে না, কারণ এই লাইন ছাড়া তো এই লাইনের সিটটা তো বেশি না। আর লাইন তো তুমি বস্তা বস্তা লাগাইছো, আর লাইনের সিট তো সমস্যা না, সিট বেটে আর লাইন তো নর্মাল মানে মানে নর্মাল রাইস। এই লাইনের এই জন্য এই লাইনটা খুব কনসাসলি মেনটেন করা হয় যাতে কোনো অ্যাডমিকশন না হয়। প্রতিটা সিটি জামিনেট করে পেটি ডিশে দিয়ে টেস্ট করা হয় জামিনেশন অ্যাবিলিটি কতটুকু আছে। তারপরে এর পরের স্টেপ হচ্ছে আউট, মানে এইটা মানে সিঙ্ক্রোনাইজেশনের জন্য তোমাকে স্ট্যাগারিং অফ আর লাইন, STAGGERING, স্ট্যাগারিং, STAGGERING, স্ট্যাগারিং অফ আর লাইন। এটা কিন্তু ধরবেই তোমাদের সামনে যদি বাংলাদেশ এগ্রিকালচার বেস হয়ে থাকে। স্ট্যাগারিং অফ আর লাইন, আর লাইনের সিট যেহেতু তোমার সমস্যা নাই, তুমি এই লাইন লাগাইলে 20শে ডিসেম্বর, তুমি জানো যে সিডলিং স্টেজও ডিফারেন্স আছে, তারপরেও 20শে ডিসেম্বর লাগাইলে তুমি এই লাইন সিট ট্রান্সপ্লান্ট করলে ইন দ্য ফিল্ড বড় সিজনে। তার 7 দিন আগে 20 থেকে যদি 7 দিন ধরা হয়, তাহলে তোমার হলো 13 তারিখে লাগাইলে আর লাইনে একটা প্লট, মানে 13 তারিখ 20 তারিখ 8টা প্লটে করলা, 20 তারিখ একই দিনে লাগাইলে, 8টা প্লটে লাগাইলে 20 তারিখ এ লাইন আর 27 তারিখ হচ্ছে আর লাইন, মানে আর লাইন 3 বার করে দিচ্ছি। 3টা প্লটে এ লাইন আছে 20 তারিখে, 20শে ডিসেম্বর, 1 2 3টে প্লট। ফার্স্ট প্লটে আমার জানা আছে 7 দিনকে অফ হবে, আগে না পেয়েছে জানি না, তাহলে আর লাইন লাগাবো 13 তারিখে ফার্স্ট প্লট। সেকেন্ড প্লটে আর লাইনে যেদিন এ লাইনে সেদিন 20 তারিখে লাগালাম। আর থার্ড প্লটে 20 তারিখে এ লাইন আর 27 তারিখে আর লাইন। এই যে স্ট্যাগারিং, বারবার আর লাইনকে স্ট্যাগারিং করলাম, উদ্দেশ্য হচ্ছে যে কোনো না কোনো প্লটে ফ্লাওয়ারিংটা সিঙ্ক্রোনাইজ হবেই। তোমার তো শিওর না আবহাওয়া কিরকম হয়, তোমার বৃষ্টিপাত, তারপরে টেম্পারেচার নির্ভর করে, উইন্ড ডিরেকশন, উইন্ড ফ্লো, উইন্ড স্পিড। এই জন্য স্ট্যাগারিং করতে হয় 3 টাইমস। তোমার এ লাইন একই ডেটে লাগাইতে হবে আর 3 ডেটে লাগাইতে হবে তোমার হলো আর লাইন। আর লাইন কিভাবে লাগাবে? 4 লাইন এ লাইন ফলোড বাই 2 লাইন আর লাইন, আবার 4 লাইন এ লাইন ফলোড বাই 2, এইভাবে প্লটে লাগাই দিবা। এ লাইন থেকে আর লাইন থেকে পলান গেইন আসবে তোমার হলো এ লাইনে, তাতে কিন্তু সিঙ্ক্রোনাইজেশন তোমার হতে পারে, সিঙ্ক্রোনাইজেশনটা হতে পারে, এটা চান্স থেকে যায়। একটা প্লটে না তুমি হাইব্রিড সিট পাবা ইনটু আর ক্রস করলে, তাহলে গেল হলো স্ট্যাগারিং অফ আর লাইন করেও তুমি ফ্লাওয়ারিংটা সিঙ্ক্রোনাইজ করতে পারো। নেক্সট স্টেপ, যে তারপরেও দেখা যাচ্ছে যে সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে না, তখন যদি মনে করে যে আর লাইনের ফুল আগে ফুটতেছে, তাকে একটু ফ্লাওয়ারিংটা ডিলে করতে হবে। আর লাইনের ফুলটা আগে ফুটতেছে, তাহলে ফ্লাওয়ারিংটা ডিলে করতে হবে। কিভাবে ডিলে করবা? টিএসপি যদি 2% স্প্রে করো, তাহলে তোমার ফ্লাওয়ারিংটা একটু তাড়াতাড়ি হবে। আর ইউরিয়া যদি 2% দাও, স্প্রে করে দাও, তাহলে ফ্লাওয়ারিংটা ডিলে হবে। কাজে যে লাইনের ফুল ফুটে যাচ্ছে তাকে মারিয়ে দাও 2% ইউরিয়া, এটা স্প্রে দিয়ে গাছে গোড়া করে দিয়ে দাও, দেখবে যে ইউরিয়া কি করে, প্রমোট ভেজিটেটিভ গ্রোথ। কাজে ওই সময় যেহেতু ভেজিটেটিভ গ্রোথ হচ্ছে, তার মানে তোমাকে ওখানে কিন্তু অবশ্যই তোমার ফ্লাওয়ারিংটা ডিলে হচ্ছে। আবার যদি মনে করে আর লাইন ফ্লাওয়ারিংটা
মানে আমার তারা চ্যানেল দরকার, তাহলে ওখানে 2% ইউরিয়া টিএসপি দিবা, মানে 2% টিএসপি দিলে ফ্লাওয়ারিংটা আর্লি হয়, আর 2% ইউরিয়া দিলে ফ্লাওয়ারিংটা 2-3 দিন ডিলে হয়। এখন তুমি ডিলে করবে আর্লি করবা, সিঙ্ক্রোনাইজ বিটুইন আর লাইন, ইট ইজ আপ টু ইউ। এমন হতে পারে তোমার এই লাইনে তুমি ইউরিয়া দিবা, আর লাইনে তোমাকে টিএসপি দেওয়া লাগতে পারে, কিংবা এই লাইনে তোমার টিএসপি দিতে পারো, আর লাইনে তোমাকে ইউরিয়া দিতে পারে। এটা কিন্তু তোমার ফিল্ড লেভেলে যারা কাজ করে তারা এটা দিয়া সিঙ্ক্রোনাইজেশন করে বিটুইন এ লাইন এবং আর লাইন। তাই দেখো কত মানে পরিশ্রম করে মানে সিঙ্ক্রোনাইজেশন, ফ্লাওয়ারিংটা সিঙ্ক্রোনাইজেশন হয়। তাছাড়া তো তোমার মানে তুমি ইউ উইল নট গেট এনি ফার্টাইল হাইব্রিড সিড বিটুইন এ এন্ড আর অথবা এ এন্ড আর ই। এই জন্য তাহলে আমি বললাম যে সিঙ্ক্রোনাইজেশন ফ্লাওয়ারিং প্রথমে যে সিড বেড থেকে শুরু হয়, সিডিং ইন্টারভেল তোমাকে মেনটেন করতে হবে, রিপোর্ট যাই থাক। তারপরে প্রথম স্টেপ হচ্ছে যে তুমি কিভাবে মেজার করবে, ল্যাবরেটরিতে তোমাকে সিডলিং গ্রো করতে হবে। 3 পাতা সিডলিং কার আগে আসছে, পরবর্তীতে 3 পাতা সিডলিং কার হয়েছে, সেই গ্যাপটাই হলেও হইতে পারে তোমার ফ্লাওয়ারিং এর ডিফারেন্স। ফিল্ড লেভেল ট্রান্সপ্লান্টিং এর ডিফারেন্স রাখতে হবে, স্ট্যাগারিং অফ আর লাইন করতে হবে, 3টা প্লট করতে হবে, যেখানে এ লাইন একই ডেটে আমরা ট্রান্সপ্লান্ট করবো, কিন্তু আর লাইন 3টে ডেটে করবো। একটা করবো 7 দিন আগে, একটা করবো একই ডেটে, আর একটা করবো 7 দিন পরে। না প্লটে না তোমাকে, কারণ তুমি যদি চাকরি করো ভাই এনজিওতে, কিছু মনে করেন সরকারি চাকরি করবা, বিসিএস দিবা, বড় বড় অফিসার হবে, এটা আশা করি। আমার ছাত্র এখন ওই যে কালকে এত এক ছাত্র আসলে যখন ক্লাসে থাকে তখন তো ধমকায়, কিন্তু কালকে একটা ছাত্র ডিএস, আমি বললাম যে আমার পার্সোনাল একটা সমস্যা, স্যার 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 কেমন আছেন, একেবারে বৌদিকে দেন, আমার শ্বশুর বাড়ি বৌদির বাপের বাড়ির কাছে, এই ছাত্র সারা জীবনই ছাত্র, শিক্ষক সারা জীবনই শিক্ষক, খুব লাগলো আর কি। যা কবিকে আমি ইন্টারোগেশন করবো না। তাই এই জন্য তোমাকে যদি যারা হাইব্রিড রাইসে কাজ করো, তাকে তোমাকে কিন্তু ছেড়ে না, আল্লাহ না করুক, ভগবান না করুক, যদি কোনো কারণে এই সেক্টরে তোমাকে প্রাইভেট সেক্টরে চাকরি করতে হয়, তোমার কোম্পানির অর্গানাইজেশন হেড বা ইভেন ডিজি বিরি বলবে যে আমি কিন্তু সিঙ্ক্রোনাইজেশন ফ্লাওয়ারিং বিটুইন এয়ার আর লাইন চাই। আপনি সায়েন্টিস্ট হাই জানতে পড়ে আসছেন, আমি কিছু বুঝতে না, আপনি কি অ্যাপ্লাই করলে আপনি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন, ইট ইজ আপ টু ইউ। তখন তোমাকে এই অপশন গুলো তোমাকে একটা পর একটা অ্যাপ্লাই করতে হবে টু মেক সিঙ্ক্রোনাইজেশন বিটুইন এ লাইন এবং আর লাইন। তাহলে আমাদের সিঙ্ক্রোনাইজেশন অফ ফ্লাওয়ারিং গেল। এখন আমাদের পরবর্তী হচ্ছে যে যেটা হচ্ছে যে আউটকাম রেটটা কেমনে বাড়ানো যায়, কারণ এখানে তো ম্যাক্সিমাম 20টার বেশি দানা পাওয়া যায় না এই লাইন থেকে, শতকরা এই 15টা 7টা 8টা, একটা পেনিকেলে 7-8টা যদি হয় ফাটাইল, বাকিগুলো সব স্টেরাইল, এগুলো বাড়াইতে হবে না। তাই তো ওই হাইব্রিড সিড কৃষকের কয়েক দিবে, এই জন্য তো 200 টাকা কেজি 400 টাকা কেজি বিক্রি করে। আউটক্রসিং রেটটা বাড়ানোর জন্য তোমার কিছু টেকনিক তোমাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া কিন্তু তুমি অবশ্যই এটা তোমার মানে এই টেকনোলজি তোমাকে ফিজিবল হবে না, ইকোনমিক্যালি ভাইবল হবে না। আউটক্রসিং রেটের ফর্মুলা তোমাদেরকে বলছি যে একটা পেনিকেলে কয়টা দানা পাওয়া গেলাম, তার যে টোটাল দানা অনুপাতের অনুপাত, নাম্বার অফ ফার্টাইল গেইনস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ স্পাইক রেট ইনটু 100, যা বাংলাদেশে নট হায়ার দেন 20%। আউটক্রসিং রেট বাড়ানোর জন্য তোমার কাজ হচ্ছে, যদি সিঙ্ক্রোনাইজেশন ফ্লাওয়ারিং তোমার হয়ে যায়, তাহলে এটা এনশিওর করা যেতে পারে যে ফ্লাওয়ারিং যেতে সিঙ্ক্রোনাইজেশন হয়ে গেছে। আমাদের কোন এক ছাত্র, সে আমাদের বিয়েও ছাত্র, এখন চাকরি করে, তা বলবো না, পার্সোনাল ইনফরমেশন দেওয়ার দরকার না, সে বলতেছিল যে স্যার এবার সিঙ্ক্রোনাইজেশন যদি না হয় আমার এই লাইন আর লাইন, তাহলে আমি স্যার আত্মহত্যা করবো। আমি তুমি কি বলতেছো? বললাম স্যার কোম্পানি আমাকে একেবারে এমন চাপ দিছে যে তুমি গত বছর তোমার হাইব্রিড দিতে পারো না সিট, এইবারও যদি এরকম হয় তা তোমাকে তোমার সমস্ত স্যালারি দিতে হবে না, তোমাকে রেডি করতে হবে। তখন আমি তাকে সাজেশন দিলাম, যাই হোক আর কি। তাই এখন আউটক্রসিং রেটটা বাড়ানোর জন্য তোমার কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। প্রথম টেকনিক হচ্ছে GA3 তুমি যদি অ্যাপ্লাই করো এট দি রেট অফ 3 to 400 ppm পার হেক্টর, তাহলে সমস্ত এই লাইনের সিট গুলো তোমার মানে পেনিকেল গুলো বাড়াই আসবে, মানে নো প্রবলেম যে তোমার এখন পেনিকেল যদি বাড়াই বেশি হয় তা পলিনেশন বেশি হবে। নেক্সট হচ্ছে তোমার GA3 2-3 দিন পর তোমাকে 2-3 বার অ্যাপ্লাই করতে হবে এট দি টাইম অফ ফ্লাওয়ারিং। ফ্ল্যাগ লিপ ক্লিপিং, CLIPPING ক্লিপিং, ফ্ল্যাগ লিপ ক্লিপিং। ফ্ল্যাগ লিপ ক্লিপিং মানে কি, কোন পিলারের লাস্ট লিপকে বলা হয় ফ্ল্যাগ লিপ, যে লিপের পরে পেনিকেলটা বাড়ায়।
এবং ফ্ল্যাগ লিফের গুরুত্ব তোমাদের একাডেমিতে পড়াইছে বাবা মা, তোমরা জানো ফ্ল্যাগ লিফ? আচ্ছা সময় নষ্ট করবো না, যেহেতু অনেক তোমাদের কোনো ভাই বললাম 80% সাবসেশন ফ্ল্যাগ লিফ থেকে হয়। নো 10% যখন ম্যাচুরিটি আসে গেইন ফিলিং এর সময় কিছু কার্বন ওই এট দ্য এন্ড পয়েন্টে ফ্ল্যাগ লিফ থেকে সেটা 10% আসে। 80% তো ওই যে গাছের নিচের অন্যান্য পাতা থেকে আসে। তাহলে 80% ফ্ল্যাগ লিফ হয়, তাহলে সব পাতা ফেলাই দিলে হইলো। যাই হোক আর কি, তো দিছো ভুল দিছো। ফ্ল্যাগ লিফ ক্লিপিং দেখবে যে তোমাদের ভিতরে যারা আছে যে পপ কাটিং করে চুল, মানে 3 স্টেপ না 1 স্টেপ করে। তাই ওই ফ্ল্যাগ লিফের পেনিকেলের উপরে যেটুকু থাকে, নট পেনিকেল কাটতে তো হবে না, তাই তো সবই হয়ে গেল। পেনিকেলের উপর থেকে ফ্ল্যাগ লিফের মাথাটা কাটতে হবে, কেসি দিয়ে কাটো, কাশি দিয়ে কাটো, কাটতে হবে। তো আমাদের বাংলাদেশে বা চায়নারা যেটা করে বা ফিলিপাইন দেখছি যে ওরা আসলে এক্সপার্ট, পেনিকেল টেলিকেল ওরা করে কি এবং গাছের গোটা ধরে গ্রাফস করে, হাত দিয়ে ধরে 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 ওই যে বাড়িতে করে কি যে আমাদের অনেকে দেখবে যে আমি যেটা করি, আমার ওয়াইফের মাঝে চুল মাথা ফাইটে যায়, চুলের মাথাগুলো সমান করে দাও, তো কেটে ধরে কেজিতে কেটে দিই। ওইরকম তুমি গাছের ধরবা, টিলারগুলো হাতে ধরে ধরে তারপরে একদম উপরে কেজিতে কেটে দিবা। ফ্ল্যাগ লিফ মানে কি? ফ্ল্যাগ লিফ তো শুধু একা যদি বাছাই বাছাই কাটতে যাও তাহলে তোমার জীবনও একটা করে কাটতে তোমার মানে 15 দিন লেগে যাবে। গাছের গোড়া ধরবা, উপর দিকে উঠবা, তারপর কেজিতে কাটবা, ধরবা কাটবা। তুমি শুধু ফ্ল্যাগ লিফ না, অন্য লিফও কিছু কাটা যাবে, 20%, 30%, 10% কাটা যাবে, কিন্তু ফ্ল্যাগ লিফ তোমার অবশ্যই কাটতে হবে। ফ্ল্যাগ লিফ কাটতে তোমার স্পেস ফর পলিনেশন এরিয়া, সারফেসটা বেড়ে যায়, তখন পলেনটা ইজিলি কাম ফ্রম আর লাইন টু এ লাইন। তোমার পলেনটা আসতে হবে, পলেন যাতে ইজিলি কাম ইনটু দা a line stigma. Therefore you have to clip flag leaf of plants, not a single flag leaf. You will cut the upper portion of the leaf by grasping your hands with a scissor or with a kachi bole Bangladeshi. The flag leaf clipping করলে ভালো। এই জন্য ফিল্ডে গেলে কিন্তু ফ্ল্যাগ লিফ ক্লিপিং করার পর সুন্দর দেখা যায়। আর লাইন তো নর্মাল রাইস দাঁড়ায় আছে, 2 লাইন, মাঝখান দিয়ে 4 লাইনে মাথা কাটা, আবার 2 লাইন আর মাঝখানে পরে 4 লাইনের মাথা কাটা, মানে পাতাগুলো কেটে দিয়েছে, সুন্দর লাগতেছে। এই গেল ফ্ল্যাগ লিফ ক্লিপিং। তাতে তোমার অবশ্যই বেনিফিট হবে, এটা আমরা করে থাকি, এটা এক্সপার্টে করা হয়। আমি কিন্তু আউট ক্রসিং এটা বানানোর জন্য যত ফয়সালা এখানে করা হচ্ছে, অ্যাপ্লিকেশন অফ GA3 এটা বাড়ে আসবে। ফ্ল্যাগ লিফ ক্লিপিং করবা, তাতেও সারফেস এরিয়া বাড়বে, ইজি পলিনেশন ফ্রম আর লাইন টু এ লাইন। তারপরেও কিছু ব্যবস্থা আছে, নাইলে তো হবে না। এটা কিন্তু বাংলাদেশে প্র্যাকটিস করে, সারা ওয়ার্ল্ডেই প্র্যাকটিস করে। তাছাড়া কিন্তু হাইব্রিড রাইসের সিড প্রোডাকশন OCR বাড়ানো যাবে না। সাপ্লিমেন্টারি পলিনেশন, সাপ্লিমেন্টারি SUPPLE মেন্টারি MENTARY, সাপ্লিমেন্টারি পলিনেশন। এমনি বাতাসে পলিনেশন আসবে, আর লাইন থেকে এই লাইনে আসবে, নর্মাল আসবে, বাতাস আসবে। কিন্তু ওই বাতাস যদি মানে কমন কোয়াইট থাকে ওই সময়, তাহলে তো আর লাইনে নিজের ফার্টাইল গেইনের জন্য তার পলেন লাগবে, নিজের ফার্টিলিটি মেনটেন করে আবার এই লাইনে পলেন দেবে যদি বাতাস না আসে। এই জন্য তোমাকে কিছু সাপ্লিমেন্টারি পলিনেশন করতে হবে to ensure to maximize fertilization pollination between a line and R line. সাপ্লিমেন্টারি পলিনেশন বাংলাদেশে প্র্যাকটিস করে, চায়নাতে প্র্যাকটিস করে, ইন্ডিয়াতে প্র্যাকটিস, সব জায়গায় করে। এখন সাপ্লিমেন্টারি পলিনেশনটা কি এটা আমি ব্যাখ্যা করব, এটা বললেই তোমাদের হবে। তুমি 2 দিকে করতে পারো। যদি দেখো যে পাহাড়ের পাদদেশের জমি অসমান, তাহলে একরকম, আর যদি সমতল ভূমি হয় তাহলে আর এক রকম। জমি যদি ছোট হয় তাহলে হাতে একটা নইলেবাস বলে, নইলেবাস স্ট্রেইট লং ব্যাম্বু নিবা, নিয়ে তোমাকে প্রতিদিন এট দি টাইম অফ প্যান্থেসিস ওই আর লাইনের ঘাড়ের উপরে মারবা বাড়ি। পেনিকেলে কিন্তু বাড়ি মারে না, পেনিকেলের নিচে একটু বাড়ি মারতে হবে। এই ঘাড়ে বাড়ি মারলেই তখন ওখান থেকে ওই যে এইদিকে বাড়ি মারবা, এইদিকে বাড়ি মারবা, দেখবে যে ওই পলেন গ্রেইন আর লাইন থেকে এই লাইনে পড়তেছে।
মানে তুমি এমন ভাবে বাড়ি মেরো না যে তুমি অনলাইনে পেনিকেলটা ভেঙে ফেললা, হালকা ভাবে বাড়ি দিবা, আস্তে আস্তে যাবা, আর একটা বাসায় দিয়া আস্তে আস্তে বাড়িতে বাড়িতে যাবা, আবার এদিক থেকে বাড়িতে বাড়িতে যাবা। প্রতিদিন সকাল 9টা থেকে শুরু করবা, বেলা 12টা পর্যন্ত এই কাজটা করতে হবে। 12টার পরে পলিনেশন হয় না, কারণ ওই সময় এটা শেষ হয়ে যায়। তাই গোটা 3 ঘন্টা সময় পাবা। আবহাওয়ার উপর নির্ভর করে পার্থক্য করে বসে। 9টা থেকে 12টা তোমাকে এই যে ব্যাম্বু স্টেট ব্যাম্বু দিয়ে তোমাকে জার্কিং করতে হবে, এটা হিট করতে হবে দুই পাশে, যাতে আর লাইন থেকে পলেন গ্রেইন এই লাইনে আসে। তো এটা ব্যাম্বু দিয়ে করবা। আর যদি ফিল বড় হয় তাহলে কি করবা, সেক্ষেত্রে এটা ওই যে বাজারে সাদা রশি পাওয়া যায়, গরু বাঁধার রশি, সাদা লাইনের রশি, লম্বাটা রশি নিবা, রশি নিয়ে 2 জন প্লটের 2 দিকে দাঁড়াবা, একবার এইভাবে টানবা রশি, আবার এইদিকে টানবা, এইদিকে টানবা, তাহলে ওই যে টানার সময় ওই যে আর লাইনের পেনিকেল গুলো এই লাইনের উপরে এসে পলেন ফেলাবে। এটা রোপিং করো, রোপিং, পুলিং অফ রোপ অন দা পেনিকেল অফ এ লাইন। 2 ম্যানস লাগবে, 2 জন লাগবে, 2 ম্যান, 2 দিকে দাঁড়ায় রশি টানবা। এইভাবে তোমরা সাপ্লিমেন্টারি পলিনেশন গুলোতে ইফেক্টিভ ট্রেনিং পাওয়া যায়। তাহলে তুমি ব্যাম্বুতে করতে পারো, যদি প্লট এরিয়া ছোট হয়, আনইভেন হয়, আর যদি বড় প্লট হয় তাহলে রশি নিয়ে 2 পাশে টেনে টেনে তুমি এখন টানবা, তাহলে দেখবা যে এই লাইন তোমার আর লাইন হবে, মানে এই লাইনের উপরে তোমার পলেন গেইন করবে। এইভাবে যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি আউটক্রসিং রেটটা রিজনেবল তোমার পেতে পারো। কাজে তুমি দেখতেছো আমাদের আলোচনা থেকে আজকে যে আসলে এই হাইব্রিড রাইস টেকনোলজি এত মানে কস্টলি, এবং এত তুমি যদি একদিন ডিলে করো যে না আজকে আর বাস যেতে, কালকে পিটি আইসি ঘাট, আজকে আর যাবো না, কালকে দেখবে যে অনেক গাছের অ্যান্থিসিস শেষ হয়ে গেছে, পলিনেশন ডেড হয়ে গেছে। কাজে এগুলো তোমাকে অলস্য থাকলে, এটা চায়নারা কেন সাকসেস, কখন ঘুমায় এইটাই তো জানা যায়, সারাটা দিন তো মাঠে ঘাটে কাজ করে। এই জন্য হাইব্রিড রাইস প্রোডাকশনে তোমার যে ওসিআর বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন GA3, তারপর হচ্ছে পরে বললাম যে তোমাকে অবশ্যই মানে স্ট্যাগারিং অফ অনলাইন তো বলছি, ওটা অন্য জায়গা। তারপরে তোমাকে ওই যে সাপ্লিমেন্টারি পলিনেশন করতে হবে, অবশ্যই ব্যাম্বুতে করতে পারো, রোপ দিয়ে করতে পারো। এই সমস্ত কাজ করলে তোমাকে আউটক্রসিং রেটটা বাড়া, মানে তুমি অ্যাপ্রিসিয়েবল হতে পারে। এবং তাও বাংলাদেশে দেখা গেছে, আমি তো কাজ করছি লাইনে, 30% উঠানো যায় না, এই 28%, 29%, এত কিছু করার পরেও মানে 28, 29, 30% বেশি ফার্টাইল গেইন হয় না। কারণ বাই দিস টাইম ওই যে আর লাইনে নিজেদেরই তো কিছু পলেন গেইন লাগে, অ্যান্থিসিস হওয়ার পর তাহলে এখন ওই সময় দেখা যাচ্ছে যে বাকি পলেন গুলো তো ড্রাই হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য খুব সিচুয়েশন খুব ট্র্যাকেল, মানে খুব মানে অ্যালার্ট থাকতে হয় ফর দ্য প্রোডাকশন অফ হাইব্রিড সিড। তখন হাইব্রিডটা পাবে, সেই হাইব্রিডটা তুমি কৃষকের কাছে দিবা যে ভাই আপনি চাষ করেন, আপনি লাগান, লাগলে তখন তারা হাই পটেনশিয়াল পাবে A*R হাইব্রিড সিড। 3 লাইন, তাহলে আমরা আলাপ করলাম A লাইন, B লাইন এবং R লাইন দিয়ে আমরা হাইব্রিড সিড পাইতে পারি। চায়নারা তো অনেক টেকনোলজি অনেক ডেভেলপ, তারা করছে কি এর ইন্টারেস্টিং, তারা 3 লাইনে যায় নাই, তারা 2 লাইন হাইব্রিড তৈরি করতেছে। 2 লাইন একটু তারা বাংলায় বলি, ইংলিশে হয়তো তোমরা একটু বললে হয়তো আগে বাংলাতে আমাদের উপলব্ধি করতে পারতো, ইংলিশে বলতে হবে। ওদের দেশ বিশাল দেশ, চায়নাতে, দক্ষিণ চায়নাতে টেম্পারেচার বেশ ভালোই, উত্তর দিকে যাবা, পূর্ব দিকে যাবা 0 ডিগ্রি, একটা ক্রিটিক্যাল টেম্পারেচার আছে রাইসের 23 ডিগ্রি সেলসিয়াস। 23-এর উপরে গেলে তোমার পলেন গ্রেইন গুলো হয় স্টেরাইল, আর 23-এর নিচে থাকলে হয় পলেন গ্রেইন হয় ফার্টাইল। এটা হলো ক্রিটিক্যাল টেম্পারেচার ফর রাইস। থার্মোসেন্সিটিভ জেনেটিক মেল স্টেরিলিটি সিস্টেম, থার্মো বা টেম্পারেচার সেন্সিটিভ জেনেটিক মেল স্টেরিলিটি সিস্টেম লিখে রাখো। থার্মো বা টেম্পারেচার সেন্সিটিভ জেনেটিক মেল স্টেরিলিটি সিস্টেম, TGMS। টি তে থার্মো বা টেম্পারেচার, জি তে জেনেটিক, থার্মো সেন্সিটিভ TGM মেল স্টেরিলিটি, TGMS, থার্মোসেন্সিটিভ জেনেটিক মেল স্টেরিলিটি, TGMS, থার্মোজেনেটিক মেল স্টেরিলিটি, TGMS। এখানে তারা 23 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দেখা যাচ্ছে যে যদি 23-এর উপরে হয় তাহলে পলেন গ্রেইন কিন্তু হয় স্টেরাইল, আবার যদি 23-এর নিচে হয় ফার্টাইল।
উত্তর চায়নাতে তারা একটা লাইন লাগালো, যেটা এ সেটাই বি। কি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বেশি সময় লাগবে, ঠিক আছে। তুমি ওই উত্তর চায়নাতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর তুমি লাগাইলা এই লাইনটা লাগানোর পরে এই লাইন বাই ওই বি লাইন, ওখানে টেম্পারেচার হলো 23 কম, 3, 4, 5, তো ওখানে ওটা তো ফাটাল, এই লাইন তো ফাটাল, ওখানে তো বি লাইন মানে বির মতোই, ওটা তো মানে এ মেল পার্টটা ফাটাল, মানে ই পার্টটাও ফিমেল পার্টটা ফাটাল, লাগালে তো সিট হবে, হলো সিট। একের উত্তর চায়না নিয়ে গেলাম, ওয়াং হো নাকি স্টেট আছে, নীল লাগাইলে ওখান থেকে সিট আবার ট্রাকে করে নিয়ে আসলাম যেখানে টেম্পারেচার দক্ষিণ চায়নাতে, ওখানে টেম্পারেচার 23 ডিগ্রি উপরে, ওখানে কিন্তু আবার ওই গাছের এই লাইনটা কিন্তু মেল পার্টটা স্টেরাইল, পাশে আবার আর লাইন লাগাইলা, আটার লাইন লাগাইলা, তখন ওই আর লাইনের সাথে বা মেল লাইন বলা হয়, আর লাইন বলা না মেল লাইনের সাথে ওই লাইনটা লাগাইলা, ওই ফিমেল পার্টটা স্টেরাইল, মেল পার্টটা স্টেরাইল, আর মেল পার্টটা ফাটাল, তখন আবার ওই যে ক্রস করলে বা 2 পয়েন্টের ভিতরে ক্রস করলে ফোন পাই গেলাম। ওই হাইব্রিড সিড তুমি আবার ওই কৃষকের কাছে দিলে ফর কাল্টিভেশন। তাহলে দেখো মানে দুটি লাইন, একটা মানে ফিমেল এক পরিবেশে ফার্টাইল আর এক পরিবেশে স্টেরাইল। যখন ফিমেল তুমি গ্রো করবে নর্দার্ন চায়নাতে, যেখানে টেম্পারেচার বিলো 20 ডিগ্রি সেলসিয়াস, দেয়ার মেল ইজ ফার্টাইল, দ্যাট ইজ ফিমেল ইজ নর্মাল রাইস, but will bring the seed of this line, female line, into the southern part of China, where the temperature is higher than 23 degrees Celsius. There, male part is sterile, that is act as a female line. Then you will grow 2 by 2, 2 line A line, 2 line female, 2 line male, 2 line A, 2 line male. Then you will follow the technique to produce hybrid line. No need to be line. A line is enough, 2 line is enough. Female line, male line. কারণ ফিমেলটা দুই পরিবেশে, এক জায়গায় ফার্টাইল, মেল পার্টটা ফার্টাইল, আর এক জায়গায় মেল পার্টটা স্টেরাইল। নর্দার্ন চায়নাতে যেখানে টেম্পারেচার 3, 4, 5, 16, ওখানে মেল পার্টটা ফার্টাইল, তখন তো মেলও ফার্টাইল, ফিমেলও ফার্টাইল, নর্মাল সিট হচ্ছে। ওই সিটটা টাকে করে নিয়েছে দক্ষিণ চায়না, সেখানে টেম্পারেচার 27-28 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মেলটা স্টেরাইল, তাহলে থাকতেছে ফিমেলটা শুধু ফার্টাইল, পাশে লাগাই দিলে একটা মেল নাই, ফলন চলে আসলো। চায়নাতে কিন্তু এখন 60% এরিয়া আর আন্ডার 2 লাইন সিস্টেম। 3 লাইন সিস্টেম আছে বাংলাদেশ, ইন্ডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, but China advanced country, they are applying the technique of 2 line hybrid rice production. এখন আমাদের তাহলে হাইব্রিড রাইসের এই কথাবার্তা আমাদের দেশে যারা সায়েন্টিস্ট, যারা একটু এক্সপার্ট ভবিষ্যতে যারা এখনো করতেছে, তারা মানে আমাদের মাস্টার ডিগ্রিতে পড়ে এটা, সেটা হচ্ছে যে কিভাবে আমরা মানে কতদিন আর বাইরে থেকে আমরা প্যারেন্টাল লাইন আনবো। এত বড় সায়েন্টিস্ট, এত বড় এগ্রিকালচারিস্ট একটা ইউনিভার্সিটিতে আপনারা 200, 250, 400 করে ভর্তি করতেছেন, এখনো হাইব্রিড রাইসের প্যারেন্ট যদি আমাদের চায়না থেকে আনতে হয়, তাহলে আপনাদের আর গ্রাজুয়েট করে কি করবে? আপনারা নিজেরা তৈরি করেন, আপনারা নিজেরাই প্যারেন্টাল লাইন তৈরি করেন, আমরা আর এক্সপোর্ট করতে চাচ্ছি না। এটা কিন্তু গভর্নমেন্ট থ্রেটেনিং সিচুয়েশন চলে আসছে, এনজিও গুলো হইলে মানে গোপনে গোপনে বিভিন্ন ভাবে আনতেছে। গভর্নমেন্ট কিন্তু এটা খুব ডিসকাস করতেছে, আপনারা নিজেরা প্যারেন্টাল লাইন ডেভেলপ করেন। তাই তোমরা যদি প্যারেন্টাল ডেভেলপ করো, তোমাকে অবশ্যই তোমার সেগুলা থাকতে হবে। তুমি প্রথম তোমাকে এই লাইন তুমি পাইতে পারো, তোমার কাছে এটা বাইরে হাইব্রিড আছে, তুমি বাইরে থেকে আনছো হাইব্রিড লাগালে তো F2 হবে, F2 এর ভিতরে 25% অবশ্যই তোমার স্টেল পেয়ে যাবে রেসিসিভ জিন, আর 75% হচ্ছে ফার্টাইল। তাহলে F2, F1 হাইব্রিড যেটা ফরেন এক্সোটিক হাইব্রিড ভ্যারাইটি আছে, তাকে যদি লোকাল কন্ডিশনে গ্রো করা যায়, ইন F2 জেনারেশন ইউ উইল গেট নিউ সিএমএস লাইন। নিউ সিএমএস লাইন্স কিন্তু আমাদের সায়েন্টিস্ট অনেকেই আইডেন্টিফাই করছে ইন ফিল্ড লেভেল কন্ডিশন। বাট দিস নেক্সট প্রবলেম ইজ দ্য ডিমান্ড অফ এ বি লাইন এন্ড আর লাইন। আর লাইন অ্যাভেলেবল, আর লাইন তো যে কোনো গাছের থেকে আমরা পলেন গেইন পেতে পারি। আর লাইন ইজ নট এ প্রবলেম ফর আস, বাট the problem is the development of corresponding bee line in our country, because you have applied you have developed the new CMS line from the hybrid. আমার কোশ্চেন যে
হাইব্রিড থেকে কেমনে তুমি সিএমএস পাইতে পারো? অবশ্যই পাইতে পারো। হাইব্রিড যখন তুমি লাগাবা, F2 জেনারেশন হবে, according to Mendelian genetics, you will get 20% CMS line. But this CMS line will not be same as the original CMS line because of variation in gene fixation, gene stabilization. নতুন না, যে হাইব্রিড সিএমএস লাইন তুমি চায়না থেকে আনছো বা ইন্ডিয়া থেকে আনছো, ওই সিএমএস লাইন তুমি আর কোনোদিনও পাবা না। নতুন জেনেটিক রিকম্বিনেশন সহ নতুন সিএমএস তুমি পাইতে পারো। নতুন সিএমএস পাইলে গেলে তোমাকে অবশ্যই নতুন আর লাইন ডেভেলপ করতে হবে, কারণ সিএমএস লাইনের সাথে আর লাইন বি লাইনের কোনো পার্থক্য নাই। অনলি presence of nuclear cytoplasmic gene in A line that causes male sterility. Otherwise, no difference between A line and B line. তাই যে আমাদের A লাইনে কোনো সমস্যা না। F2 গ্রো করলে, F1 গ্রো করলে F2 ভিতরে 25% নিউ সিএমএস লাইন পাবা, কিন্তু আর লাইন তো, বি লাইন তো নাই। আর লাইন তো আমাদের অ্যাভেলেবল আছে, যার সাথে ক্রস করে F1 পাবো সেটি আমাদের আর লাইন। আর লাইন তুমি যে কোনোটাই বানাইতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে ডেভেলপমেন্ট অফ করসপন্ডিং বি লাইন। এইটা ডেভেলপমেন্ট অফ করসপন্ডিং বি লাইন আমরা আমাদের মাস্টার ডিগ্রিতে পড়াই প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট অফ আইসোজেনিক বি লাইন ফর এ নিউলি ডেভেলপ সিএমএস লাইন। নতুন সিএমএস লাইন ডেভেলপ হয়, তার জন্য আমরা কিভাবে বি লাইনটা ডেভেলপ করতে পারি। এই আমাদের মোটামুটি আমাদের হাইব্রিড রাইসের টেকনোলজি প্রোগ্রাম বাংলাদেশে চলতেছে। যে তারপরেও চায়নার তো আরো মানে মানে ওরা করছে কি, কথা জ্ঞানের তো শেষ নাই। ওরা করে কি, হাইব্রিডকে কেমনে কাভারিং করে, ইন্টারেস্টিং। আমার লাস্ট সেন্টেন্স আমি হয়ে গেছি, যে সিডলিং লাগাইলাম, হাইব্রিডের সিডলিং লাগাইলাম, ক্লিয়ার হয়ে গেল। মোটামুটি 10 থেকে 15 দিন, 12-13 দিন যখন চারাবে বা 20 দিন হইলো, তখন টিলারিং হয়ে গেছে। মনে করে যে একটা হাইব্রিডের যাতে তোমার 15টা টিলার হয়েছে, ওরা সাথে সাথে প্রতিটা টিলার আলাদা করে। ওরা একটা টিলার থেকে একটা রেখে দেয়, বাকি 14টা সরাই ফেলায়, বা 15টাই মানে 2টা রাখলো, বাকি 13টা সরাই। ওই 13টা টিলারকে আবার নতুন ফিল্ডে নিয়ে লাগায়, ওই টিলার থেকে আবার টিলার হয়। মানে একটা সিট 13টা 14টা সিটের কাজ করে। এটা র্যাটনিং, অনেকটা র্যাটন না, মানে সেপারেশন অফ টিলার্স এট ম্যাক্সিমাম ভেজিটেটিভ পিরিয়ড। একটা হাইব্রিড সিটে 10টা টিলার হলো, একটা রেখে দিল সেন্ট্রালটা, বাকি পাশের থেকে 9টা আউট করে দিল, 9টা টিলার নিয়ে আবার 9টা প্লটে লাগাই দিল একই স্পেসিং দিয়ে, ওখান থেকে আবার টেলারিং হবে, ওখান থেকে হাইব্রিড হইলো। মানে এক চারা দিয়া 10 গুণ জমি তারা কাভারিং করতেছে। মানে যেহেতু হাইব্রিড সিট আমাদের কম, আমাদের তো এরিয়া প্রোডাকশন বাড়াইতে হবে, এই জন্য তারা কিন্তু এই যেভাবে সেপারেশন অফ টিলার্স এট ম্যাক্সিমাম ভেজিটেটিভ স্টেজ, এরা কিন্তু অ্যাপ্লাই করতেছে টু প্রডিউস ম্যাক্সিমাম হাইব্রিড সিট ইন চায়না। চায়নারা কি না করে, ওরা টেকনোলজি এত দিকে অ্যাডভান্স হয়েছে, এরা 2 লাইন সিস্টেমে চলে গেছে। আমাদের দেশে, বাংলাদেশে হাইব্রিড সিট অনেকগুলো তৈরি হয়েছে। হাইব্রিড দেখবে যে নেটে দেখলেই হাইব্রিড 8, 9, 10 বিরিধান, হাইব্রিড বিরিধান 4, 5, 6, 7, কিন্তু এখনো ওই রকম অ্যাপ্রিসিয়েবল না। ফার্মার্সরা হাইব্রিড বলতে ওই যে বিভিন্ন এনজিও গুলো যেগুলো আনে, কোম্পানিগুলো যে ইম্পোর্ট করে, সেগুলোই তারা নেয়। হীরাদান, তারপরে কি আছে পেট্রোকেম, কি কি নাম জানা আছে। এখন আমাদের নিজস্ব ডেভেলপমেন্টাল মানে হাইব্রিড ভ্যারাইটি অতটুকু অ্যাপ্রিসিয়েট না, কৃষকরা নিচ্ছে না। আমাদের তোমরা যারা সায়েন্টিস্ট, আগামী দিনে যদি তোমরা এই ফিল্ডে কাজ করতে চাও, তোমাদেরকে নিজস্ব সম্পদ, আমি ক্লাসেও বলছি, তোমাদের সাথে তার দেখা হচ্ছে না, কবে হবে, কালকে তো অনেকে মারা গেছে, খুব খারাপই লাগে যে এইভাবে শিক্ষকতা করা। তবু তোমাদেরকে সাথে কিছুটা ইন্টারাকশন হচ্ছে, যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অবস্থা, আমাদের হাইব্রিড রাইস ট্রেনিং টেকনোলজি সার্ভাইভ করতে গেলে আমাদের অবশ্যই উই হ্যাভ টু ডেভেলপ প্যারেন্টাল লাইন বাই আওয়ার ওন জেনেটিক রিসোর্সেস। যতদিন আমরা ডেভেলপ না করতে পারবো, ততদিন আমাদের পক্ষে আর এই হাইব্রিড রাইস টেকনোলজিটা কখনোই অ্যাডভান্স করা সম্ভব হবে না। কারণ বিদেশি প্যারেন্টাল লাইন দিয়ে আমরা কি করবো, ওদের প্যারেন্টাল লাইন ওদের আবহাওয়াতে উপযোগী, আমাদের প্যারেন্টাল লাইন আমাদের আবহাওয়াতে উপযোগী। আমাদের ওইভাবেই আমাদের সিএমএস লাইন তো ডেভেলপ করাই যাবে, ফরেন হাইব্রিড থাকলেই তার নেক্সট জেনারেশন সিএমএস পেয়ে যাবে। আর একটা কথা, যে ভাইবেতে ধরে যে এই সিএমএস জিনটা মাইটোকন্ড্রিয়াতে অরাইজা সেটা কোথেকে আসলো, ব্রিটিশে ধরবে যে এটা সোর্স হচ্ছে অরাইজা ওয়াইল্ড রাইস, অরাইজা রুফিপগন, RUFI রুফিপগন, POGON। এই থেকে এই সাইটের সোর্সটা হচ্ছে সিএমএস এর সোর্স। আমাদের যে অরাইজা স্যাটাইভার যে জাতগুলোতে সিএমএস লাইন হয়েছে, তার সোর্সটা হচ্ছে তার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ
have come from wild species Oryza rubipogon. Oryza rubipogon থেকে কোন এক সময় কোত্থেকে আসছে সেটা তো অনেক আমরা জানবো। হাইব্রিড রাইসের যদি তোমরা নেটে বুঝতে পারবা যে এটা, তবে জেনে রাখো যে Oryza rubipogon is the progenitor or the source of cytosource of our CMS system in Oryza sativa. এটা কিন্তু তোমাদের ভাইবে ধরে। আর বাংলাদেশে তোমাদের হাইব্রিড রাইসের অ্যাপ্রিসিয়েবল 7 টন 8 টন 9 টনও হয়, যদি ওরা লেখা থাকে 10 টন পার হেক্টর হয় না, 7-8 টন হয়। কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে হাইব্রিড রাইসের, মেজর প্রবলেম সিনক্রোনাইজেশন ফলোইং তো তোমরা দেখছোই। সবকিছু করার পরেও দেখবে যে শ্যাটারিং অফ মানে গ্রেইনস এট ম্যাচুরিটি। হাইব্রিড ধান কাটতে যাওয়ার সময় দেখবে যে ধান খেতে পড়ে একদম ভাসে যায়। ওই যে আপনার এই যে মানে পেডিসিলেট যে পেডাঙ্কুল থাকে তার সাথে যে স্পাইকলেটটা লাগে থাকে পেটিউলটা, তো পেটিউলের এনার্জি এত কম যে ওই শ্যাটারিং হয়। শ্যাটারিংটা ওভারকাম করার জন্য আমাদের কিন্তু এখন নতুন খুঁজতে হবে যেন ধান যেন পাকার সময় খেতে ধরে না পারে। শ্যাটারিং ইজ এ গ্রেট প্রবলেম ইন হাইব্রিড রাইস প্রোডাকশন। যে হাইব্রিড রাইস আমাদের লোকাল রাইসগুলো কিন্তু ধান খেতে খুব একটা পড়ে না, কম পড়ে, কিন্তু হাইব্রিড রাইস বেশি পড়ে। আর অনেক সময় হাইব্রিড রাইস 1 জেনারেশন বা 2 জেনারেশন কাজ করার পর ড্রাস্টিক্যালি ইনফেক্টেড বাই নিউ ডিজিজ এই যে এলাকায়, এবং ওই যে ডিউ টু চেঞ্জ অফ ওয়েদার কন্ডিশন 100% স্টেরাইল গ্রেইন দেখা যায়। মাঠকে মাঠ খালি চিটা ধান কিংবা কোনো পোকা লেগে গেছে। হাইব্রিড রাইসে অনেক রিস্ক আছে, পোকামাকড়ে আক্রান্ত হয়, ফার্টাইল গ্রেইন মোটেই পাওয়া যায় না, এটা একটা সমস্যা। তারপরে আবার শ্যাটারিং হয়ে যায়। আর এখানে যেহেতু কার্বোহাইড্রেট রিচ, প্রোটিন খুব কম, কার্বোহাইড্রেট তো অনেক বেশি, প্রোটিনতে রাইসে অ্যাভারেজ প্রোটিন 7 থেকে 8%, হাইব্রিড রাইসে 5-6%। প্রোটিন না থাকাতে এটা তো মানে শুধু কার্বোহাইড্রেট দিয়ে তো বডির ইয়ে হবে না, রেজিস্ট্যান্স পাওয়ার আসবে না। এই জন্য হাইব্রিড রাইসের টেস্টটা অত ভালো না, কিন্তু প্রোডাকশনটা ভালো। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যাদের শুধু ভাতই মূল খাদ্য, তাদের জন্য হাইব্রিড রাইস এটা নেওয়া যেতে পারে প্রোগ্রাম। আমাদের দেশে এটা টেকনোলজি রান করতেছে, ভবিষ্যতে জানি না এটা কতদূর হবে। আমাদের হাইব্রিড রাইস সম্পর্কে আমি একটু বললাম। আমরা আগামীকাল অবশ্যই হাইব্রিড মেইজ, যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেশে যারা চাষ হচ্ছে এই মেইজটা, হাইব্রিড মেইজটা পপুলার, এটা সম্পর্কে আমাদের আগামী ক্লাস তোমাদের ক্লাস দেবো। আমার তো তোমাদের সাথে বক্তব্য এই পর্যন্তই শেষ। এখন তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞাসা করো, বা তোমাদের ক্লাসটা কেমন লাগলো, বা কোন লাইনে কি পড়াইলে আরো ভালো পড়তে আসতে পারবা। আশা করি যে আমরা ততক্ষণকে তোমাদেরকে দেখতে পাবো, কাছে পাবো, ফিজিক্যালি শিক্ষার জন্য দিতে পারবো, ততই আমাদেরকে ঠিক আছে। কিছু বলার আছে, কোশ্চেন আছে জানা? হ্যালো, তোমরা আনমিউট করে বলো, তোমরা কিছু বলার আছে কেন? আনমিউট করে 1 বাই 1 তাকে প্রশ্ন করো। শুরু হয়ে গেল গ্যাঞ্জাম। এই তোমরা অন্যজন আনমিউট করো।